আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, আখাউড়ার সমাবেশে জড়তার ঢল, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ, চলমান থাকবে স্বাভাবিক সম্পর্ক। ট্রাইব্যুনালে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, প্রতিহিংসা নয়, নিশ্চিত হবে ন্যায় বিচার, হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান। 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব প্রকাশ করবে নতুন কমিশন, জানালেন নতুন চেয়ারম্যান, দুর্নীতির কাছে হার না মানার ঘোষণা। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় স্বীকার করলে সাধারণ ক্ষমা, জানালেন উপদেষ্টা, 12.5 বছরের কম বয়সী 2111 জন বাতিল। 15 ডিসেম্বর থেকে নতুন পাসপোর্ট পাবেন প্রবাসীরা, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা, দক্ষ কর্মী করতে ILOর সঙ্গে চুক্তি। এবং বাংলাদেশ ভারত পরিস্থিতি নিয়ে মুখ খুলো মার্কিন পররাষ্ট্র দপ্তর, শান্তিপূর্ণভাবে মতবিরোধী দূর করার আহ্বান মুখপাত্র মিলারের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা DPS খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে DPS, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় যাত্রা, বিকেল 4টার দিকে লং মার্চের বহর আখাউড়া স্থলবন্দর মাঠে পৌঁছায়। সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো দুর্যোগ দেশের মানুষের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তারা। সংবাদকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বিকেল 4টার দিকে আখাউড়ায় পৌঁছায়। পরে স্থলবন্দর মাঠে সমাবেশে বক্তব্য রাখেন 3 সংগঠনের নেতারা। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি, যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত দেশের জনগণ। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার প্রতি যে সকল দৃষ্টি দিয়েছে সেটাকে প্রতিহত করতে হবে। স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানি বলেন, এদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য বারবার ভারত চক্রান্ত করেছে, সীমান্তে হাজার মানুষ হত্যা করেছে, পানির ন্যায্য হিস্যা দেয়নি, রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই, যে কোনো দুর্যোগ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। আপনারা বাংলাদেশের ওই চট্টগ্রাম দাবি করেন, কিন্তু আমরাও তো সিরাজউদ্দৌলার সেই পশ্চিমবঙ্গের আমরা দাবি করতে পারি, ওটা তো বাংলাদেশের অংশ। রক্ত চক্ষু দেখে লাভ নাই, বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, তখনই দুর্যোগ এসেছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা লং মার্চে পথে পথে খণ্ড খণ্ড মিছিল যোগ হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চ নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পথসভা করে এগিয়ে যায় কিশোরগঞ্জের ভৈরবের দিকে, সেখানেও হয় পথসভা। ভোট চুরি করে থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ কর্মসূচি করে বিএনপির 3 সংগঠন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় স্বার্থ সামনে রেখে ভারতের সঙ্গে পরবর্তী সম্পর্ক চলমান থাকবে বলেও জানান উপদেষ্টা। পরে সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে উল্লেখ করে সংস্কার কাজ শেষে নির্বাচন হবে বলে
আশ্বস্ত করেন তিনি। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার এক নতুন অধ্যায়, প্রতিশোধ নয় ন্যায় বিচার হবে। আসামির অনুপস্থিতিতে বিচার কাজে বাধা নেই বলেও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। একসময় এই ট্রাইব্যুনালে জামাতের নেতাদের আইনজীবী দলের সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। চেয়েছিলেন বাংলাদেশে এসে সাইদি নিজামী সহ আসামিদের পক্ষে আইনি লড়াই করতে, কিন্তু তখন তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাটম্যানই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশেষ পরামর্শক। I tried to enter Bangladesh just a few days ago, but unfortunately was not granted a visa. বুধবার প্রথমবারের মতো প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে। বলেন, প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পূর্ণ সহযোগিতা থাকবে তার। As to how the process was politically manipulated, what was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময়ে কথা বলেন তিনি। বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেয়ার ব্যাপারে উৎসাহ দেন তিনি। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। এটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় স্বীকার করলে সাধারণ ঘোষণা করা হবে, নয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে
সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় 12 বছর 6 মাস বয়সীরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে জানিয়ে উপদেষ্টা বলেন, এর থেকে কম বয়সী 2111 জনের নাম বাতিল করা হয়েছে। এ সময় রাজাকারের তালিকা করা সম্ভব নয় বলেও জানান তিনি। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা, যে সমস্ত যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। পিরোজপুরের রাষ্ট্রদ্রোহিতার মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, অভিযোগ গঠনের দিন বৃহস্পতিবার ধার্য থাকলেও আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় বুধবারই মামলাটি খারিজ করে দেন আদালত। দেশদ্রোহিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে 2014 সালে 24 ডিসেম্বর আইনজীবী দেলোয়ার হোসেন মামলাটি করেন। জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা মানেই যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এর সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহল। সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সঙ্গে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন এনে ফাটা জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনি কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে দেখলাম কোর্টে তখন কয় যে আপনি তো কেস হলো ডকুমেন্টস, ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই, টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই, তুই টাকা পয়সা নেবেন। কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দিয়ে বাণিজ্য? সব তথ্য প্রমাণ আছে।
আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ দুর্নীতির কাছে হার মানবে না। আগামী 7 দিনের ভেতর নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবে বলে জানিয়েছেন দুদক নবনিযুক্ত চেয়ারম্যান এম এ মোমেন। বিগত সময়ে যেসব বড় ধরনের দুর্নীতি হয়েছে তারা কেউই ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দুদকের নতুন কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। গত 29 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগের পর মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের নাম উল্লেখ করা হয়। দুদকের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল মোমেন এবং নবনিযুক্ত কমিশনাররা হলেন আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মোমেন। আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নবনিযুক্তদের সম্পদের তথ্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করবেন তারা। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। এদিকে নবনিযুক্ত কমিশনার আলী আকবর আজিজি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব, বিচার করা নয়। তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। সংস্থাটির যে কোনো ধরনের অসঙ্গতি সাংবাদিকদের দেখিয়ে দেওয়ার আহ্বানও জানান নতুন দুদক কমিশনার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 15 ডিসেম্বর থেকেই এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। পরে বিকেলে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক গড়ে তুলতে কাজ করছে সরকার। এজন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে আইএলওর সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ পরিচালনায় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পারলে ব্যাপক কর্মসংস্থান হবে বলে আশা জানান কর্মকর্তারা। এজন্য সব উপজেলায় একটি করে ট্রেনিং সেন্টার হবে বলে জানান পররাষ্ট্র সচিব। অদক্ষ কর্মীদের প্রবাসে নানা ঝুঁকি থাকে, এজন্য নিরাপদ কর্মসংস্থানে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে চাচ্ছি, যাতে ওনারা যখন ইউরোপিয়ান দেশগুলোর ডিমান্ড হচ্ছে স্কিল ওয়ার্কফোর্সেস, ওনারা যখন ওখানে যাবে দ্যাট উইল বি সেফ মাইগ্রেশন এবং দ্যাট উইল বি ভেরি মাচ হোয়াট শুড আই সে, মানে বেনিফিশিয়াল ফর দেয়ার ওয়েল বিইং অ্যাজ ওয়েল। তারা ভালো থাকবে ওখানে, তারা ঠকবে না, তারা উপযুক্ত পেমেন্ট পাবে, রেমুনারেশন পাবে। এর আগে সকালে ফেসবুক পোস্টে আসিফ নজরুল জানান, 15 ডিসেম্বর থেকেই এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আর্মি এভিয়েশন গ্রুপকে আধুনিক ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনীর বৈমানিকরা। এভিয়েশন বেসিক কোর্স 13 ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে এভিয়েশন অফিসারদের প্রশিক্ষণ শেষে সেনা, নৌ ও পুলিশ বাহিনীর নতুন বৈমানিকদের সনদ দেওয়া হয়। সেনাপ্রধান বলেন, বৈমানিকরা জাতীয় যে কোনো দুর্যোগে ত্রাণ পরিবহন ও বিতরণ, মুমূর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া ও আটকে পড়া মানুষকে নিরাপদ জায়গায় আনা নেওয়ার কাজ দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের প্রশাসনের সহায়তায় কাজ করছে বলে আশা জানান সেনাপ্রধান।